ডুয়ার্স, যার অর্থ হলো প্রবেশদ্বার। ডুয়ার্স হলো পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এমন একটি জায়গা যেখানে গেলে পাহাড় নদীর সাথে সাথে দেখা যায় সবুজ চায়ের বাগান, ঘন সবুজ অরণ্য আর তারই মাঝে বন্য জীবজন্তু দেখার এক অন্যরকম আনন্দ। তবে ডুয়ার্স প্রকৃতিপ্রেমীদের কাছে বড় প্রিয় জায়গা। আজকের পর্বে থাকছে কলকাতা থেকে ডুয়ার্সের 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান। ডুয়ার্সের জঙ্গল লাগোয়া রিসর্টে থাকা, খাওয়া, ঘোরা এই সব কিছু নিয়ে। তাই এই ট্রিপে আমাদের কত টাকা খরচ পড়লো, কিভাবে ঘুরলাম, এই সব তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ থেকে এবারে আমাদের যাত্রা শুরু হচ্ছে গন্তব্য উত্তরবঙ্গে। তবে এবারে যাচ্ছি আমরা ডুয়ার্সে। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড হাইপ করতে কিন্তু একদম মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে, আমাদের ট্রেন রয়েছে শিয়ালদহ থেকে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:45, একটু পরেই আমাদের শিয়ালদহ থেকে ট্রেন রয়েছে। চলুন কোন ট্রেন ধরে আমরা উত্তরবঙ্গ পৌঁছাই, ট্রেনের ডিটেলসটা দিয়ে দেব। শিয়ালদহ থেকে আমাদের এবারে ট্রেন সন্ধ্যে 7:40-এ 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা নামবো ফালাকাটা স্টেশনে, যার অ্যারাইভাল টাইম পরদিন সকাল 8:15। এই ট্রেনে স্লিপারের ভাড়া জনপ্রতি 385 টাকা, থার্ড এসির ভাড়া 1020 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1440 টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া 2390 টাকা। এই ট্রেনটি ছাড়াও ফালাকাটা পৌঁছানোর জন্য শিয়ালদহ ও হাওড়া থেকে দিনের বিভিন্ন সময়ে আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যার ডিটেলস আমি দিয়ে দিলাম স্ক্রিনে। ঘড়িতে বাজে এখন সকাল 8:15। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম ফালাকাটা স্টেশনটা বেশ ফাঁকা। চলুন এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে আমাদের জন্য আমাদের গাড়ি ওয়েট করছে, যে গাড়ি নিয়ে আমরা যাব ডুয়ার্সের জলদাপাড়ায় আমাদের স্টেতে। স্টেশনের বাইরে যেতে হবে 1 নম্বর গেট দিয়ে। 1 নম্বর গেট দিয়ে স্টেশনের বাইরে বেরোতেই দেখতে পাবেন গাড়ি স্ট্যান্ড, আর এখানেই আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। এবারে ডুয়ার্সে 3 রাত 4 দিনের ট্রিপটি আমরা করছি ট্যুর কিংডমের সাথে, তাই আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের পিক আপের জন্যই এই গাড়িটা পাঠিয়ে দিয়েছে। এই গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের জলদাপাড়ায় আমাদের স্টেতে। স্টেশন থেকে এখন আমরা রওনা দিয়েছি জলদাপাড়াতে, যেখানে আমাদের রিসর্টটা বুকিং রয়েছে। আর স্টেশনের এখানে আমাদের যেহেতু গাড়িটা ছিল তার জন্য পার্কিং নিয়েছে, এই যে পার্কিং চার্জ নিয়েছে 20 টাকা করে। চলুন এখন যাওয়া যাক। এখন আমরা আছি ফালাকাটা মার্কেটের একটা মিষ্টির দোকানে। সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর বেশ অনেকটা বেলাতে আমরা ট্রেন থেকে নেমেওছি। আমরা যে রিসর্টে যাচ্ছি সেখানে আর কি ব্রেকফাস্টের জন্য আমরা বলিও নি, এটা আমাদের মিস্টেক। তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে আপনারা ব্রেকফাস্ট কোথায় করবেন। উনি একটা মিষ্টির দোকানে নিয়ে এসেছে, যেটা ফালাকাটা মার্কেটেই আর কি। এখান থেকে আমরা পুরি সবজি নিয়েছি আর বিভিন্ন রকম মিষ্টি রয়েছে দেখলাম, তার মধ্যে থেকে আমরা রসগোল্লা নিয়েছি। খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়লাম। আর যে মিষ্টির দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্টটা বেশ ভালোই লেগেছে আমাদের। আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতেই পারেন। আর যে মিষ্টির দোকানটা, তার নাম ছিল আন্তরিক, একেবারে রোড সাইড। তো গাড়িতে তো উঠে পড়েছি, গাড়ি চলতেও শুরু করেছে। এখন বিষয়টা হচ্ছে, আজকে আমাদের প্ল্যানিং ছিল জলদাপাড়ায় আজকে বিকেলে আমাদের সাফারি ছিল আর কি। সাফারি তো 3 টাইম হয় আপনারা জানেন। তো আমরা বিকেলের সাফারিটা নিয়েছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে সাফারি বন্ধ থাকে। এটা শুনে একটু আমরা ভাবছিলাম যে আজকে সারাদিন তাহলে আমরা কি করব। আমাদের সেইভাবে আমরা প্ল্যানিং করে এসেছি। আমাদের যে ট্যুর অপারেটর দাদা রয়েছে মানুষদাকে ফোন করতেই উনি বললেন যে ঠিক আছে, আজকে আপনারা কোচবিহারের দিকটা ঘুরে নিন, কারণ কোচবিহারের দিকেও আপনারা জানেন বেশ অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে। কোচবিহার রাজবাড়ি আমরা ঘুরে দেখব, তার সাথে আরও বেশ কিছু স্পট আমরা ঘুরে দেখব আজকে সারাদিন ধরে। তো তার জন্যই একেবারে এখন আমরা আমাদের রিসর্টের দিকে ফিরছি না। আর যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়ি নিয়েই গাড়ি দাদা বললেন যে একেবারে আপনারা ঘুরে তারপরে রিসর্টে ফিরবেন। ফালাকাটা থেকে কোচবিহারের ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই 40 থেকে 45 কিলোমিটারের মতো। তবুও মোটামুটি ধরুন আমরা দুপুরবেলা ওই 1টা-1:30টার মধ্যে রিসর্টে ফিরবো, তেমনই আর কি কথাবার্তা হয়েছে। চলুন যাওয়া যাক। ঘড়িতে বাজে এখন সকাল 11টা। চলে এসেছি আমরা কোচবিহার রাজবাড়ি।
গেটের সামনে দাঁড়িয়েছি, রাজবাড়ির সামনে এখন এন্ট্রি করতে হবে। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিটটা কাটতে হবে। আর এটা হলো মেন রোড, এই যে। আর রাজবাড়িটা এই দিকটাতে রয়েছে, এটা টিকিট কাউন্টার, এন্ট্রি গেট। আর এখানে এরকম অনেক দোকান পাবেন আপনারা খাওয়া দাওয়ার জন্য। চলুন এখন টিকিটটা কেটে নেই। দিয়ে এন্ট্রি সহ আপনাদের টিকিট কাটতে হবে। এখানে পার হেড 25 টাকা করে টিকিট অ্যাডাল্টদের জন্য, আর ফরেনারদের জন্য পার হেড 300 টাকা করে টিকিট। প্রতি সপ্তাহে শুক্রবার করে রাজবাড়ি বন্ধ থাকে, শুক্রবারটা বাদে আপনারা রাজবাড়ি ঘুরতে আসবেন, খোলা পাবেন। ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা ফোন ইউজ করতে পারবেন, ফোনের ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও কিংবা ফটো তুলতে পারবেন। আর এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এন্ট্রি করে নিয়েছি। বিকেলের টাইমে আপনারা যদি এখানে আসেন আরও বেশি ভালো লাগবে, কারণ প্রচুর বসার জায়গা রয়েছে পুরো গার্ডেন জুড়ে। আর এই জায়গাটা না কিছুটা আমাদের কলকাতার ভিক্টোরিয়ার মতো, ভিক্টোরিয়ার সামনেটা যেমন খুব সুন্দর গার্ডেন করা, সবাই বসে থাকে, ঠিক তেমনই লাগছে। 1887 সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে ও ইতালীয় স্থাপত্য শৈলীতে এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। তবে ভূমিকম্পের কারণে রাজবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজবাড়ির ভেতরে এখন মিউজিয়াম, প্রত্নতাত্ত্বিক বহু মূল্যবান জিনিস আপনারা দেখতে পাবেন রাজবাড়ির ভেতরে রাখা আছে। তবে রাজবাড়ির ভেতরে কোনো ক্যামেরাই অ্যালাউ ছিল না, তাই আপনারা আমাদের মতো করে কোচবিহার রাজবাড়িটি ঘুরে দেখে নিতে পারেন। রাজবাড়ি দেখে আবার গাড়িতে উঠে পড়েছি, যেখানে আমাদের গাড়িটা পার্কিংয়ে ছিল ওখান থেকে আর কি পার্কিং চার্জ নিল। পার গাড়িতে কিন্তু 50 টাকা করে পার্কিং চার্জ, আর সেটা সারা দিনের জন্য। রাজবাড়ির ভেতরটা ভীষণ সুন্দর, তবে সবটা ওপেন ছিল না। আর পুরো রাজবাড়িতেই প্রচুর প্রচুর টিয়া পাখি ছিল, সেটা দেখে আরও বেশি ভালো লাগছিল আমার। যাচ্ছি এখন আমাদের নেক্সট স্পট মদনমোহন বাড়ি, মদনমোহনের টেম্পল যেটা আর কি। তো চলুন যাওয়া যাক। আর রাজবাড়ির খুব কাছেই এটা, কোচবিহার রাজবাড়ির পাশেই এই যে রয়েছে, এটা হলো সাগর দিঘি, একটা বিশাল বড় দেখুন দিঘি, ভীষণ সুন্দর এটা। আর এর পাশ দিয়েই এখন আমাদের গাড়িটা যাচ্ছে। আর আপনারা গাড়ি দিয়ে যেতে যেতেই এই দিঘিটা দেখতে পারবেন, চাইলে এখানে আপনারা কিছুক্ষণ দাঁড়াতেও পারবেন। মদনমোহন মন্দিরে আমরা এন্ট্রি করেছি, এন্ট্রির জন্য আলাদা কোনো চার্জেস নেই। তবে ভেতরে এসে যেটা দেখলাম, এখানে ভেতরটা রয়েছে ভীষণ সুন্দর গার্ডেন, আর তারপরেই মন্দিরটা রয়েছে। মন্দিরের সামনেই আর কি গার্ডেনটা করা। এই গার্ডেনে যদি আপনারা ভিডিও করেন সেক্ষেত্রে ক্যামেরার জন্য পার ক্যামেরাতে 50 টাকা করে চার্জ আছে। আর যদি স্টিল ছবি তুলতে চান তাহলে কিন্তু আপনাদের 20 টাকা করে নেবে। এমনি নর্মাল ফোনের ক্যামেরা অ্যালাউ আছে। আর ভেতরে জুতো রাখতে হবে, শু কাউন্টার ওখানে পার হেড 2 টাকা করে আর কি নিচ্ছে। চলুন মন্দিরটা এখন শেয়ার করব। মন্দির দেখা কমপ্লিট, তো চলুন গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি এখন আমাদের যে স্টে রয়েছে জলদাপাড়া। যাওয়া যাক এখন রিসর্টের দিকে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ আমরা তো ফ্রেশ হইনি, আগে রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হতে হবে। রিসর্টটা খুব সুন্দর, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন আর সাথে থাকুন। চলে এসেছি জলদাপাড়ায় আমাদের এবারের বুকিং করা রিসর্ট, যার নাম রিভারাইন ইন রিসর্ট। ভীষণ সুন্দর, একেবারে প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে এখন পার্কিং এরিয়াতে। এই যে আমাদের গাড়িটা রয়েছে, পুরো রিসর্টটা ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন কত সুন্দর দোলনা রয়েছে, চলুন। রিসর্টে ঢুকেই প্রথমে আপনারা পাবেন এই যে রিসেপশন, এখানেই রয়েছে রিসেপশন, এই যে। আর রিসেপশন থেকে এখন আমরা এন্ট্রিটা করে নেবো। পার হেড কিন্তু আইডি প্রুফ লাগবে এখানে। আমাদের রুমের সামনে চলে এসেছি, পুরো রিসর্টটাই ভীষণ সুন্দর, দোতলার একটা রিসর্ট। এখন চলে এসেছি দোতলাতেই আমাদের রুম রয়েছে, আমাদের রুম নাম্বার 103। এই যে আমাদের রুমটা ভীষণ সুন্দর, বেশ খোলামেলা একটা রুম। রুমের মধ্যে রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। আর এখানে দেখুন টাওয়াল দিয়েছে, বাথ কিট দিয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে ওদিকে। আর এদিকে কিন্তু উইন্ডো আছে, এই যে এদিকে রয়েছে এই যে চেয়ার দুটো, সেন্টার টেবিল রয়েছে, এদিকে রয়েছে এই যে মিরর, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে এই যে ওয়ার্ড্রপ। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, এই যে অ্যাটাচ ওয়াশরুম পাবেন আপনারা এই রুমের সাথে। বাহ, ওয়াশরুমটা কিন্তু দারুণ দেখুন। এদিকে রয়েছে কমোড, এদিকে গিজার তো রয়েছে, সাথে কিন্তু এদিকে রয়েছে শাওয়ার, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার। বেশ বড় ওয়াশরুমটা যেটা দেখছি। ওয়াশরুমের মধ্যে কিন্তু বেসিন আর মিররও রয়েছে।
রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো। রুমের মধ্যে এসি রয়েছে এদিকে দেখুন, আর এদিকে কিন্তু ফ্যান রয়েছে। রুমের মধ্যে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, এই যে রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি, এই যে ব্যালকনি, ভীষণ সুন্দর এই ব্যালকনিটা দেখুন। আর একেবারে প্রকৃতির কোলে এই রিসর্টটি, আর এখান থেকে কিন্তু সিসামারা নদী দেখা যাচ্ছে। সিসামারা নদীর একদম পাশে এই রিসর্টটি, ভীষণ সুন্দর। আর ট্যুর কিংডমের থ্রুতেই এবারে আমরা এই ট্যুরটা করছি, আর এত দারুণ একটা স্টেতে আমরা এবারে থাকছি। এছাড়াও এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, আমরা লাঞ্চ এখানেই করছি। প্যাকেজের ফেয়ার আমাদের কত টাকা কি খরচ পড়লো কিছুই আপনাদেরকে এখনও জানাইনি, সবটাই ভিডিওতে বলে দেবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপাতত এখন একটু ফ্রেশ হতে হবে। ঘড়িতে বাজে এখন 2:15, যাচ্ছি এখন লাঞ্চ করতে। ফ্রেশ একদম হয়ে গেছি। রিসর্টের সামনের ভিউটা হচ্ছে এই ওপর থেকে, খুব সুন্দর লাগছে দেখুন। যে ডাইনিং হলে চলে এলাম আমরা, এটাই ডাইনিং হল। ডাইনিং হলটা দেখুন কত সুন্দর, বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে বসেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, আর এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করব। বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চ চলে এসছে আমাদের সামনে, একে একে শেয়ার করব লাঞ্চে কি কি আছে। এখানে রয়েছে এই যে রাইস, গরম গরম ডাল রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, এদিকে রয়েছে মাছের কারি এই যে, আর এদিকে রয়েছে গ্রিন স্যালাড। চলুন এগুলো দিয়েই খাওয়া দাওয়া শুরু হচ্ছে। খেতে খেতে জানাচ্ছি টেস্ট কেমন হয়েছে। ডাল আর আলু ভাজাটা দিয়ে খাওয়া স্টার্ট করলাম। ডাল আর আলু ভাজাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে। রিভার সাইডের দিকে চলে এসেছি। এই দিকটাতে এসে দেখলাম এখানেও কিন্তু খুব সুন্দর গার্ডেন করা আছে, ইভেন বসার জন্য এরকম চেয়ার টেবিলও পাতা আছে, যেটা রিসর্টের সামনের দিকেও ছিল, এটা রিসর্টের পেছনের দিকটাতে। আর এই দিকেই কিন্তু রয়েছে এই যে রিভারের সাইডে যাওয়ার জন্য এরকম সুন্দর সিঁড়ি করা, কিন্তু এই পুরো জায়গাটা ভীষণ সুন্দর দেখুন, খুব সুন্দর করে বিভিন্ন গাছপালাগুলো লাগানো আছে, মানে একেবারে সবুজের মধ্যে। আর এই দিকেই দেখুন অনেকে রয়েছে রিভারের এই দিকটাতে। এই হলো সিসামারা নদী, ভীষণ সুন্দর দেখুন এই নদীটা। তবে বর্ষাকালে কিন্তু এত সুন্দর থাকে না, পুরো জলে টইটুম্বুর হয়ে থাকে। আর ওই পাশের যে জঙ্গলটা দেখছেন এটাই কিন্তু জলদাপাড়ার জঙ্গল, আর এখান থেকে আমরা ময়ূর দেখতে পাচ্ছি। ওই যে একদম সামনে রয়েছে দেখুন ময়ূর, একটু দূরে, তবে যতটা পারি ক্যামেরায় জুম করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর ওখানে বেশ অনেকগুলো ময়ূর রয়েছে, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। আর এইদিকে দেখলাম অনেকে এই যে সামনেটায় চড়া মতো পড়ে আছে, এখানকার লোকাল লোকজনই হয়তো নিচটাতে নেমেছে, জানি না ওই দিকটাতে নামা যাবে কিনা। এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে, আর এই সময় আবারও এক ঝাঁক ময়ূর দেখতে পেলাম আমরা। এই ময়ূরগুলো একটু অন্যরকম, আগের ময়ূরগুলোর মতো ওরকম কালার নয়। ওই দেখুন ময়ূর ডাকছে, আর একদম নদীর পাশ দিয়ে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে বিকেল 5:45, আর এই সময় এক ঝাঁক ময়ূর দেখতে পেলাম। আমরা নদীর ধারে এসেছিলাম ঘুরতে, একেবারে এক্সপেক্ট করিনি যে নদীর ধারে এসে আমরা এত এত ময়ূর দেখতে পাবো। চলুন বাকি কথা হবে সন্ধেবেলা আবার রিসর্টে ফিরে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। আমাদের রুমে চলে এসেছে সন্ধ্যে স্ন্যাক্স। সন্ধ্যে স্ন্যাক্সে দেওয়া হয়েছে ভেজ পকোড়া, সঙ্গে রয়েছে চা। চলুন এখন এই যে গরম গরম ভেজ পকোড়া টেস্ট করা যাক। দারুণ বানিয়েছে কিন্তু, দেখেই বোঝা যাচ্ছে। রাত 9:30 নাগাদ চলে এসেছি ডিনার করতে। ডাইনিং হলে এসেছি ডিনার করার জন্য। রাতে ভাত বা রুটির অপশান রয়েছে, এছাড়াও রাত্রেবেলা যেটা স্পেশালি থাকে চিকেন কষা, সঙ্গে ডাল আর একটা আলুর তরকারি রয়েছে। চলুন এগুলো দিয়েই আজকে ডিনারটা সারছি। খেয়ে দিয়ে উঠে আর বিশেষ কিছু বলবো না, আজকে রাত্রির মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। আজকে আমাদের ডুয়ার্সের জলদাপাড়ায় সেকেন্ড ডে। ঘড়িতে এখন বাজে সকাল 7:45। একদম রেডি সেডি হয়ে নিয়েছি সকালবেলা উঠেই। আর সকাল সকাল এই রেডি হওয়ার কারণ হচ্ছে আমাদের সকালবেলা রয়েছে সাফারি। সারাদিনে 3 টাইম হয়, আপনারা সেটা জানেনই ডুয়ার্সে। সকালবেলা আর বিকেলবেলা সাফারিটা যদি আপনারা নেন, সেক্ষেত্রে জঙ্গলি জন্তু দেখা পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের যেহেতু কালকে বিকেলে সাফারি ছিল, আর কালকে ছিল বৃহস্পতিবার, তার জন্য জঙ্গল বন্ধ ছিল, সাফারিতে হবে না। তো সেটা আমাদের চেঞ্জ করে আজকে সকালে করা হয় আর কি। 7:30 থেকে সাফারিটা শুরু হবে, 7:30-র মধ্যে আর কি স্পটে গিয়ে আমাদের পৌঁছাতে হবে। আর একটা জিনিস, সেটা হলো কাল রাত থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি, আর আকাশের মুখ প্রচণ্ড ভার। ব্যাগপত্র নিয়ে এখন আমরা হোটেল থেকে বেরোবো। নিচেই আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। এই যে আমাদের গাড়ি তো নিচেই ছিল, গাড়ি একদম রেডি। চলুন গাড়িতে উঠে পড়ি।
গাড়ি নিয়ে চলে এসেছি এখন আমরা জলদাপাড়ার শালকুমার গেটে। এখান থেকে এবারে আমাদের সাফারিটা শুরু হবে। জলদাপাড়ায় দুটো গেট থেকে আর কি জিপ সাফারি শুরু হয়, আর শালকুমার গেট তার মধ্যে একটি। ভেতরেই রয়েছে জিপগুলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের পারমিশন করাতে হবে, তার জন্য আধার কার্ড বা আই কার্ডের জেরক্স লাগবে। জেরক্স আমরা নিয়ে আসিনি, অরিজিনালটা ছিল। এখানে পাশে দোকান রয়েছে, সেই দোকানেই দেখলাম জেরক্স মেশিন রয়েছে, এখান থেকে আমরা জেরক্সটা করে নিচ্ছি। এটাই কিন্তু ফরেস্ট অফিস, এখান থেকে কিন্তু পারমিশনগুলো করানো হয়। ফর্মটা এখান থেকে তুলতে হবে, ফর্মটা তুলে এখান থেকে সায়নী কিন্তু ফিল আপ করে নিল। ফিল আপ করে আমাদের যে ড্রাইভার দাদা আছে, দাদা গিয়েই ওখানে কিন্তু জমা করে এসছে। আমরা দুজনে কিন্তু একদম রেডি সাফারির জন্য। আর যা ফর্মালিটিস আছে সবগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি অলমোস্ট। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি অনেকভাবেই হেল্প করলেন। উনি আর কি আমাদের ফর্মটা তুলে নিয়ে আসলেন। হেল্পফুল একজন মানে ড্রাইভার দাদা আর কি, ভীষণই হেল্পফুল একজন মানুষ। তো আপনারা যখন আসবেন আর কি আমাদের মতো, আপনাদেরও কোনো অসুবিধা হবে না। সাফারির জিপ আমাদের একটু পরেই রেডি হয়ে যাবে, জিপে উঠবো। আর আমাদের এই সাফারিতে কত টাকা কি খরচ পড়ছে চলুন জিপে উঠে জানিয়ে দিচ্ছি। এই যে আজকে কিন্তু আমাদের সাফারির জন্য এই গাড়িটাই রেডি হয়ে গেছে। এটার গাড়ি নম্বর হচ্ছে 0207। তো এই যে সায়নী অলরেডি উঠে গেছে। যে আমাদের সাথে কিন্তু আছে গাইড দাদা। দাদা আপনার নাম? রতন রায়। তো রতন দাদার সাথে কিন্তু আমরা টোটাল এই সাফারিটা করব এবং ডিটেলসে সব কিছু জেনে নেব। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। এই যে আমাদের সাফারি স্টার্ট হয়ে গেল। জলদাপাড়ার জঙ্গল কিন্তু এখান থেকে স্টার্টিং আর কি, মানে আমাদের সাফারিটাও এখান থেকে স্টার্ট হলো। আমাদের গাইড দাদারা বলছিলেন একটু ফলো রাখতে, দুপাশেই জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে এখন আমরা এন্ট্রি করেছি। চলুন দেখি কিছু দেখা যায় কিনা, যাই দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করব। দারুণ লাগছে, আর অল্প ঠান্ডাও আছে এখন, যেহেতু বৃষ্টি হয়েছে কাল রাত্রে, তার জন্য। দেখুন সামনের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে, পুরো গ্রিনারি। সাফারিটা আমাদের স্টার্ট হলো। একটা সুন্দরী ময়ূরের দেখা পেলাম। লেজটা দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে, একদম আমাদের কাছ দিয়ে যাচ্ছে। যিনি গাইড রয়েছেন উনি বলছেন যে জাস্ট আমরা এন্ট্রি করেই ময়ূর দেখতে পেলাম, সামনে আরও একটা ময়ূর দেখতে পাচ্ছি, ময়ূরই দেখতে পাচ্ছি। উনি বলছেন ময়ূরটা আপনার অ্যাভেলেবেল, মানে ময়ূরটা প্রায় দেখতে পাবেন আপনারা। অসম্ভব সুন্দর দেখতে, একদম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখুন রাস্তা পার হলো। হঠাৎই একটা বড় ঈগল দেখতে পেলাম, আর জাস্ট ক্যামেরাটা অন করতে না করতে ঈগলটা উড়ে গেল। আকাশ চেষ্টা করেছে যতটা সম্ভব তোলার, এটাই আর কি। আমাদের জঙ্গলের ডান দিকটা দাদারা বললেন যে এই দিকটা হলো গ্রাসল্যান্ড এরিয়া। এন্ট্রি করার সাথে সাথে এতগুলো ময়ূর একসাথে দেখতে পাবো একদম আমরা এক্সপেক্ট করিনি। জিপ সাফারিতে আমরা কিন্তু জিপ রিজার্ভ করেছি, আপনারা চাইলে শেয়ারেও নিতে পারেন। চলুন আপনাদেরকে এবার ভাড়াটা জানিয়ে দেই, কত টাকা কি খরচ পড়লো আমাদের। জলদাপাড়া জিপ সাফারি দুভাবে হয়। আমরা করছি জলদাপাড়া জঙ্গল সাফারি। এই সাফারিতে আমাদের রিজার্ভে ভাড়া পড়ছে 1750 টাকা গাইড চার্জ ধরে। এছাড়াও আপনারা তোরসা কার সাফারিও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের রিজার্ভে 1850 টাকা চার্জ পড়বে। আমাদের এই সাফারিটা হবে অলমোস্ট 1 ঘন্টার, আর এই 1 ঘন্টায় আমরা জলদাপাড়ার জঙ্গলে 3টি স্পট ভিজিট করব। আমাদের প্রথম স্পট হলো জলদাপাড়ার ওয়াচ টাওয়ার, আর সেখানে আমরা চলে এসেছি। এই যে ওয়াচ টাওয়ারের এখানে আমরা চলে এসেছি, আমাদের জিপটা রয়েছে এই যে একটা ফরেস্ট অফিস। চলুন এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো আমরা। ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা গন্ডারটা দেখতে পাবেন, আর এই পুরো এরিয়াতে গন্ডারটা আরও কি বেশি দেখা যায়, কিন্তু এবারে যেহেতু বৃষ্টি হয়েছে, আর এই যে গাছটা দেখছেন এই গাছের এখানে গন্ডারগুলো সবাই আসে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্যই আর কি ব্যাড লাক, গন্ডার দেখতে পেলাম না আমরা। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ দাঁড়াতেই হঠাৎই একটি হাতি দেখতে পেলাম। আমাদের গাইড বললেন এটি ফরেস্ট অফিসের পোষা হাতি, আর হাতিটার পেছনে দেখুন এক দল বাইসন হঠাৎই বেরোলো, আর এক দল বাইসনের আমরা দেখা পেলাম। আর এই বাইসনের দলটি যেখানে রয়েছে তারপরেই কিন্তু রয়েছে তোরসা নদী, মানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই দেখা যাবে তোরসা নদী। এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে, আর এই ব্রিজটা এখন আমরা ক্রস করছি। এটা হলো তোরসা নদী, এই যে যেটাই ওয়াচ টাওয়ারের উপর থেকে আর কি দাদা বলছিলেন, আর কি আপনাদেরকেও বলছিলাম। দূর থেকে আমরা একটা হাতি দেখতে পাচ্ছি, জঙ্গলের একদম মাঝখানে রয়েছে, অনেকটা দূরে আছে। চেষ্টা করছি জুম করে আপনাদের সাথে শেয়ার করার। এই দেখুন হাতিটা। হঠাৎই অনেকগুলো বন মোরগ দেখতে পেলাম, এই যে রাস্তা পারাপার হচ্ছে, অনেকগুলো বন মোরগ, 3টে ছিল, এই যে কালারফুল দেখতে। চলে এসেছি এখন আমরা হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারে। এই যে
আর এখানে প্রচুর জীবজন্তু দেখা যায় এখানে আসলে। আর এখানে এসেই আমরা জাস্ট একটা গন্ডার দেখতে পেলাম, দেখুন একটু দূরে আছে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা গন্ডারটিকে। ওই দেখুন ঘাস খাচ্ছে, এই যে গন্ডারটা দেখুন। এই দেখুন এখানে একটা বুনো শূকর দেখতে পেলাম। এই যে রাস্তা পারাপার হলো, জাস্ট ক্যামেরাটা অন করতেই জঙ্গলের মধ্যে ঢুকলো, দাঁড়িয়ে আছে ওখানে। এখন আমরা রয়েছি হলং বাংলোর এখানে, জিপ থেকে নেমে গেছি আর কি, জিপটা রয়েছে সামনে। আর এখান থেকে আমাদের দাদারা বললো যে যারা হাতি সাফারি করবেন অনলাইনের যে বুকিংটা সেটা কিন্তু এই হলং থেকেও হয়। এখানটাতে দেখুন অনেকেই রয়েছে, এখানে জঙ্গলি জন্তু দেখার সম্ভাবনা থাকে অনেক বেশি এইসব জায়গায়। আর এখানে প্রচুর ময়ূর রয়েছে, প্রচুর ময়ূর। সামনে যেটা দেখছেন এটা একটা নদী, আর এই নদীর নাম হচ্ছে হলংজোড়া নদী। আর এই নদীর নাম নিয়েই এইখানে হলং বাংলোটা তৈরি হয়েছে। এই যে দূরে যে জায়গাটি দেখা যাচ্ছে এখানে কিন্তু সল্ট পয়েন্ট করা, এখানে কিন্তু প্রচুর ময়ূর আর বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাচ্ছি। ওখানেই ম্যাক্সিমাম জীবজন্তুগুলো দেখার সম্ভাবনা থাকে, কারণ এখানটাতে ওরা আসে, তবে আজকে নেই। অলমোস্ট কিন্তু আমাদের সাফারি ডান, তো এখন আবার ফিরবো আমরা সেই ফরেস্ট অফিসের ওখানে, যেখান থেকে আর কি আমাদের শুরু হয়েছিল সাফারিটা। যেতে যেতে দেখি আর কিছু দেখতে পাই কিনা, শেয়ার করবো আপনাদের সাথে। সাফারি শেষে জিপ নিয়ে ফেরার পথে জঙ্গলের মাঝখানে আরও একটা বিশাল বড় হাতি দেখতে পেলাম আমরা। দেখুন হাতিটা মনের আনন্দে ঘাস খাচ্ছে। এরপর রিসর্টে ফিরেই আমরা সেরে নিলাম ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি, মিষ্টি আর সঙ্গে ছিল ডিম সিদ্ধ। তবে আপনারা চাইলে পুরি সবজি নিতেই পারেন। খাওয়া দাওয়া করে আবার নিজেদের রুমে চলে এসেছি। জলদাপাড়া ট্রিপে আমরা জিপ সাফারি করেছি, আপনারা চাইলে হাতি সাফারি করতেই পারেন। জিপ সাফারির ফর্ম কিন্তু শুধুমাত্র অফলাইনেই পাওয়া যায়, আর যদি হাতি সাফারি করতে চান তাহলে সেক্ষেত্রে হাতি সাফারির ফর্মটা আপনারা অফলাইনেও পাবেন আবার অনলাইনেও পাবেন। অফলাইনে যারা করতে চান তারা তো এখান থেকে ফর্ম তুলতেই পারবেন, যেটা আপনাদেরকে আমি সাফারির সময় আর কি বলছিলাম। একটু পরেই আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে যাব। ঘড়িতে এখন বাজে সকাল 10টা। আমরা এখন রেডি হচ্ছি বক্সা জয়ন্তী যাওয়ার জন্য। গাড়ি অলমোস্ট রেডি, আমাদের রেডি হওয়া নিয়েই কথা। চলুন রেডি হয়ে নেই। সকাল 11টার মধ্যে আবার আমরা বেরিয়ে পড়লাম বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। আর এই গাড়িটি আমরা বুকিং করেছি আমাদের ট্যুর অপারেটর ট্যুর কিংডমের থ্রুতে। আর এখন আমরা যাচ্ছি চিলাপাতার জঙ্গলের পাশ দিয়ে। জঙ্গলটা দেখুন কত সুন্দর। এটা হলো সাফারি রোড। যারা এখানে চিলাপাতা সাফারি করবে তারা কিন্তু এই রোডটা দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারবে। জলদাপাড়া আমাদের রিসর্ট থেকে এই পর্যন্ত আসতে কিন্তু ওই 30 মিনিট মতো সময় লাগলো। তো বক্সা যাওয়ার জন্য আমরা কিন্তু চলে এসেছি, যেখান থেকে বক্সা যাওয়ার জন্য আর কি এন্ট্রি করা হয়, এন্ট্রি পয়েন্টে কিন্তু আমরা চলে এসেছি। তো এই জায়গাটার নাম হলো রাজা ভাত খাওয়া। তো এখান থেকে আমরা অলরেডি এন্ট্রি করে নিয়েছি, এই যে এন্ট্রি টিকিট। আর এখানে কিন্তু সবার আই কার্ড বাধ্যতামূলক, পার হেড আইডি প্রুফ কিন্তু বাধ্যতামূলক। আমরা যেহেতু 3 জন আছি, আমাদের ড্রাইভার আছে, তো 3 জনের আইডি প্রুফ দিয়ে কিন্তু পারমিট করিয়ে নিলাম। আর এখানে কোনো পারমিশন করতে গেলে কোনো রকম কোনো ফিস কিন্তু লাগে না, কোনো রকম পে করতে হচ্ছে না। আর এখানে কিন্তু পার্কিংয়ের জন্যও কোনো টাকা লাগছে না, পুরো ফ্রি। তো আমরা এখন যাব জঙ্গলের দিকে, আর আমরা কিন্তু এটা করছি আমাদের নিজেদের গাড়ি নিয়েই। আপনারা হয়তো ভাববেন যে এখান থেকে হয়তো অন্য কোনো গাড়ি করতে হবে, জিপ সাফারি অন্য কোনো গাড়ির কোনো ব্যবস্থা নেই। নিজেরা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি নিয়েই কিন্তু একদম জঙ্গলের ভিতরে পর্যন্ত যেতে পারবেন। তো আমরাও আমাদের গাড়ি নিয়েই যাব। চলুন তাহলে যাওয়া যাক। যেখান থেকে আর কি আমরা এন্ট্রিটা করলাম, তো এখানেই দেখলাম একটা মিউজিয়াম রয়েছে, আমাদের ড্রাইভার দাদা বললো। আর এখানে যারা এন্ট্রি করতে এসছে সবাই দেখলাম মিউজিয়ামটা ঘুরে দেখছে। তো মিউজিয়ামটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। রাস্তাটা ঠিক এরকম জঙ্গলের মাঝখান দিয়ে, দেখুন কি দারুণ লাগছে। এই যে আকাশ আঁকে যাচ্ছে। এই যে মিউজিয়ামের এখানে চলে এলাম, মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আর কত সুন্দর পেন্টিং করা দেখুন মিউজিয়ামের ওয়ালগুলোতে। মিউজিয়ামে কিন্তু কোনো রকম এন্ট্রি টিকিট নেই, ফ্রি। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে দেখুন এই জন্তুগুলো রয়েছে, এই যে ওপরে যে ছবিগুলো দেওয়া রয়েছে। আর যে বাটারফ্লাইগুলো ছবি দেওয়া আছে দেখুন, এই বাটারফ্লাইগুলো, এত রকমের বাটারফ্লাই রয়েছে জঙ্গলের মধ্যে। ভেতরে দেখুন কত রকমের পাখির ডিম রয়েছে, এই যেগুলো সব সংরক্ষণ করা বিভিন্ন রকমের পাখির ডিম। এগুলো সব পাখির দেহাবশেষ আর কি সংরক্ষণ করা হয়েছে, যেমন আমরা যে কোনো জুতে কিংবা মিউজিয়ামে গেলে দেখতে পাই। এই দেখুন এখানে 3টে হাতির পা রয়েছে, অরিজিনাল পা এগুলো। এখানে দেখুন বেশ কয়েকটা ফল রাখা রয়েছে, গাছের ফল। বক্সার জঙ্গলে এইসব গাছগুলো রয়েছে, সেই সব গাছের ফলগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। এগুলো সবই অরিজিনাল। কিন্তু মিউজিয়ামের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, কিন্তু এখানে আসা মাত্রই যেটা দেখলাম কারেন্ট নেই, কোনো রুমেই কারেন্ট নেই। যতটা পারি ফোনের ফ্ল্যাশ দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যে রুমটা শেয়ার করছিলাম ওর পরেও আরও 2টো রুম রয়েছে, যে রুমগুলোর মধ্যে অরিজিনাল বক্সার জঙ্গলে যেসব জন্তুগুলো রয়েছে সেই সব জন্তুর দেহাবশেষ সংরক্ষণ করে রাখা হয়েছে। যেমন তার মধ্যে আমরা দেখলাম লেপার্ড ছিল,
দু রকমের লেপার্ড দেখেছিলাম, হাতি ছিল, ছোট হাতির বাচ্চা আর কি, বড় বড় পাখি ছিল, এগুলোকে সব ওখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে তো দেখুন অত কিছু ভালোভাবে দেখানো যায় না, আর নিজেরাও অতটা দেখতে পারিনি ভালোভাবে। আর আপনারা যখন আসবেন মিউজিয়ামটা নিজেরা এসে ঘুরে দেখে যাবেন। চলুন, আমাদের মোটামুটি মিউজিয়াম দেখা শেষ হয়েছে, গাড়ি ওয়েট করছে আমাদের জন্য, এখন গাড়িতে ফিরবো। এখান থেকে আমাদের পারমিশনের যে স্লিপটা ছিল সেটা এখান থেকে দেখাতে হলো, আর এই যে আমরা বক্সার জঙ্গলে কিন্তু এন্ট্রি করলাম এখান থেকে। চলে এসেছি এখন সান্তালা বাড়ি। এই পর্যন্ত আমাদের গাড়িটা আর কি আমাদেরকে ছেড়ে দিল, এরপর থেকে আমাদের গাড়ি আর যাবে না। এখান থেকে মেন দেখার জায়গা হলো জিরো পয়েন্ট থেকে আপনারা বক্সার রিভার আর জয়ন্তী রিভার দেখতে পারবেন। আর 0 পয়েন্ট থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই 0 পয়েন্ট পর্যন্ত যেতে গেলে কিন্তু এই যে সান্তালা বাড়িতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট করতে হবে আর গাড়ি নিতে হবে। পার গাড়িতে ধরুন ওই 0 পয়েন্ট পর্যন্ত যেতে 500 টাকা মতো এরকম পড়বে রিজার্ভে। গাইড যদি নেন তাহলে ওই 400 টাকা মতো আপনাদের এক্সট্রা পড়বে। 0 পয়েন্ট গেলে আবার ওখান থেকে ট্রেক করেও কিছুটা যাওয়া যায়, ট্রেক করে ওখান থেকে আবার বক্সার ফোর্ট দেখা যায়। বক্সার ফোর্ট থেকে 2 কিলোমিটার ট্রেক করে আবার লেপচাকা পড়ে, ওই পর্যন্ত আপনারা যেতে পারেন। পুরোটাই আপনারা গাইড নিতে পারেন, সেই বুঝে গাইডরা চার্জ বলে। এবার এখানে এসে যেটা দেখলাম, এখানে টিকিট কাউন্টার রয়েছে, যে যার মতো এখান থেকে গাড়ি করছে, আপনারা গাড়ি রিজার্ভও করতে পারেন, কিংবা যদি আপনাদের চেনা পরিচিত কেউ থাকে তাদের সাথে শেয়ারও যেতে পারেন। সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর এই রাস্তাটা ধরেই কিন্তু সোজা যাবে যে গাড়িটা আর কি আপনারা নেবেন। আপনারা যে গাড়ি নিয়েই আসুন না কেন, এই জায়গাটা মানে এই সান্তালা বাড়ি এই পর্যন্তই আপনাদের গাড়িটা আপনাদেরকে নিয়ে আসবে, তারপরে আর যাবে না, মানে পারমিশন নেই আর কি যাওয়ার। 0 পয়েন্ট পর্যন্ত যেতে গেলে কিন্তু এই যে গাড়িগুলো দেখছেন ওমনি মারুতি ভ্যান, এই মারুতি ভ্যানগুলো কিন্তু আপনাদের নিয়ে যাবে 0 পয়েন্ট পর্যন্ত। তো আমরা আর গেলাম না, তো আমরা এখন ফিরবো আবার আমাদের গাড়িতে। চলুন তাহলে যাওয়া যাক। সান্তালাবাড়ি থেকে এখন আমরা রওনা দিয়েছি জয়ন্তীর উদ্দেশ্যে। সান্তালাবাড়ি থেকে জয়ন্তী রিভার বেডের ডিস্টেন্স প্রায় 11 কিলোমিটারের মতো। আর যেতে যেতে এই যে জঙ্গলটা আপনারা দেখছেন এটা কিন্তু বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের আন্ডারেই পড়ছে। আর এইভাবে যেতে যেতে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু বন্য জীবজন্তুরও দেখা পেতে পারেন। বক্সা থেকে এখন আমরা জয়ন্তীতে চলে এসেছি, জয়ন্তী এন্ট্রি গেটের এখানে দাঁড়িয়ে আছি। বক্সাতে এন্ট্রির সময় যে টিকিটটা আর কি আমরা কেটেছিলাম, মানে যে স্লিপটা দিয়েছিল যেটা দিয়ে বক্সাতেও এন্ট্রি হলো, তো সেইটা দিয়েই কিন্তু জয়ন্তীতেও এন্ট্রি হবে। আর জয়ন্তীতেও কিন্তু এন্ট্রির জন্য আলাদা কোনো চার্জেস নেই। এখান থেকে চাইলে আপনারা সাফারিও করতে পারেন মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। এই যে সাফারি গাড়িগুলো এখানে সব পরপর দাঁড়িয়ে আছে, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ আছে। আবার আমরা গাড়িতে উঠে পড়বো, আমাদের গাড়ি করেই আমরা যাব জয়ন্তীর দিকে। তো মহাকাল মন্দির যাওয়ার জন্য যে সাফারিটা আছে যেটা বললাম, ওই সাফারিতে কিন্তু 1600 টাকা করে লাগছে, আর তার মধ্যেই আছে গাইড ইনক্লুডিং। আর অনেকগুলি স্পট কিন্তু আছে ওর মধ্যে, সেগুলোও আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। জয়ন্তী সাইটে ঘুরতে আসলে অবশ্যই এগুলি করে দেখবেন, আপনারা বেশ ভালো লাগবে। জয়ন্তীতে একটা হোটেলে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করার জন্য। দুপুর তো হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এখানে এনেছে খাওয়া দাওয়ার জন্য। আমরা একটা জায়গা দেখে বসে পড়েছি, আর হোটেলটাতে ভীষণ ভিড়, মানে সব খাওয়া দাওয়ার জন্য আর কি ভিড় করেছে, সবাই খাচ্ছেও। আমরা ননভেজই খাই আপনারা জানেন, তো ফিশ থালি নিয়েছি, চিকেন থালিও আছে, এগ থালিও আছে। তো ফিশ থালিতে কী কী দিয়েছে দেখাই। এটা ডাল দিয়েছে, এটা মোচার একটা তরকারি, স্যালাড রয়েছে, ভাত রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, এখানে একটা শাক রয়েছে, আলু ভাজা রয়েছে, এটা ইঁচড়ের তরকারি, এটা স্কোয়াশের তরকারি, এটা ডাটার একটা তরকারি, আর এই হলো মাছের কারিটা। প্রচুর কিছু, মানে একটা থালিতে প্রচুর কিছু। আর দামটা হলো, এই ফিশ থালির দাম পড়েছে 180 টাকা। থালিতে যেটা থাকে আর কি, আপনারা এক্সট্রা ভাত চাইলে দিতে পারবেন, তার জন্য এক্সট্রা চার্জ নেই। চলুন খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া করে এই জাস্ট উঠলাম, ভীষণ ভালো খাওয়া দাওয়া। অনেক রকম তো ছিল, আপনাদের সাথে শেয়ার করেছি, আর প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো, একদম বাঙালিয়ানা। আপনারা এখান থেকে কিন্তু লাঞ্চটা সারতেই পারেন। এরপর আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম জয়ন্তী নদীর ধারে। এখান থেকে যে ভিউটা আমরা পাচ্ছি, ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। জয়ন্তী নদীটা তো একদম শুকিয়ে গেছে, তবে বর্ষাকালে কিন্তু অনেক জল থাকে। আর দূরে যে পাহাড়গুলো আপনারা দেখছেন, এটা কিন্তু ভুটানের পাহাড়। আর মহাকাল মন্দির যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটাই সবাই ধরছে, এখান দিয়ে সবাই জিপে করে দেখলাম ওই দিকে যাচ্ছে। ওই দিকে গেলে একটা ফলস পাবেন আপনারা কিন্তু এই জিপ সাফারিটা করতেই পারেন। তো
বক্সা জয়ন্তীর যে সাইট সিনগুলো ছিল সবই আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, গাড়ি আমাদের চলতেও শুরু করেছে। চলুন তাহলে যাওয়া যাক। সন্ধেবেলায় রিসর্টে ফিরে সন্ধে স্ন্যাক্সে আমাদেরকে দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চা। এরপর রাত 9:30টার সময় আমরা ডিনার সেরেছিলাম। আমাদের ডিনারে ছিল ভাত, মিক্স ভেজ, ডাল, পাঁপড় ভাজা, সঙ্গে ছিল চিকেন কষা। গুড মর্নিং এভরিওয়ান। জলদাপাড়ায় আজ আমাদের তৃতীয় দিন। তবে আজকে আমরা এই রিসর্ট থেকে চেক আউট করবো। আজকে যাব আমরা লাটাগুড়িতে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার জন্য। রুটি রয়েছে, মিষ্টি, ছোলার ডাল রয়েছে এই যে, আর এদিকে রয়েছে এই যে দেখুন ডিম সিদ্ধ। চলুন খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। সকাল 10টার মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্যুর অপারেটরের ঠিক করা গাড়ি নিয়ে লাটাগুড়ির উদ্দেশ্যে। তবে লাটাগুড়ি যাওয়ার পথে আমরা 7 পয়েন্ট ঘুরে দেখব। গাড়িতে আছি আমরা, আর এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি রাস্তার দুধারটাতেই রয়েছে জঙ্গল। এই দিকটাতে দেখুন, এটা হলো গরুমারার জঙ্গল, আর এটা হলো আমার বাঁ সাইডে এই দিকটাতে দেখুন, এটা হলো চাপড়ামারি জঙ্গল। দুই দিকেই গ্রিন ভিউ, ভীষণ সুন্দর লাগছে পুরো এই রাস্তাটা। জলদাপাড়া থেকে যেহেতু আমরা লাটাগুড়ি যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই যে গাড়ি জার্নিটা বেশ অনেকক্ষণের গাড়ি জার্নি। আর লাটাগুড়িতে আমরা স্টে করছি আজকে, আমরা যেখানে যাচ্ছি লাটাগুড়িতে। তবে আপনারা চেষ্টা করবেন যখন আপনারা ডুয়ার্স ঘুরতে আসবেন, লাটাগুড়ির ট্যুরটা মোটামুটি 2 থেকে 3 দিনের জন্য করার, কমপক্ষে হলেও 2 দিনের জন্য করার। তাহলে আপনারা হয় লাটাগুড়ি থেকে যে জিপ সাফারিগুলো রয়েছে, জঙ্গল সাফারি, সেটা করতে পারবেন, নয়তো আপনারা 7 স্পটগুলো ঘুরে নিতে পারবেন। মানে একটা দিন হাতে রাখতেই হবে আপনাদেরকে স্পটগুলো ঘুরে নেওয়ার জন্য আর কি। তো আমাদের হাতে একেবারেই সময় নেই বলতে গেলেই আমরা ট্যুর প্ল্যান করেছি এইভাবেই। লাটাগুড়িতে আমরা একদিন থাকবো, তো তার জন্যই একেবারে হাতে সময় কম। আর জলদাপাড়া থেকে লাটাগুড়ি যাওয়ার পথে যে কটা স্পট আর কি আমাদের সময়ের মধ্যে হয় আর কি, আমরা ঘুরে দেখব। মানে 7 স্পটের মধ্যে প্রত্যেকটা স্পট ঘুরে দেখা ইম্পসিবল, বিকজ আমাদের তাহলে আরও সকাল সকাল বেরোনো দরকার ছিল, আর শেষ হবেও না। আর আমরা লাটাগুড়িতে যে স্টে করব সেটাও ভীষণ সুন্দর। চলুন যাওয়া যাক, দেখি যেতে যেতে আমরা কতগুলো স্পট আপনাদের সাথে শেয়ার করতে পারি। চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পট, সেটা হলো চালসা ভিউ পয়েন্ট। আমরা পাহাড়ের বেশ কিছুটা উপরে উঠেছি, আর এই ভিউ পয়েন্টের মূল আকর্ষণ হলো পাহাড়ের ওপর থেকে নিচের সমতলটা দেখা যায়। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন ভিউ পয়েন্টের এখানে চলে এসেছি। এখান থেকে দেখুন দূরের সমতলটা কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তবে একটু জঙ্গল হয়ে গিয়েছে, না হলে লোকেশন ভীষণ সুন্দর, মানে দূরের যে ভিউগুলো ভীষণ সুন্দর। চলে এসেছি নেক্সট স্পট, যার নাম সামসিং ভিউ পয়েন্ট। জায়গাটা ভীষণ সুন্দর, পাহাড়ের একটু উঁচুতে, আর চারিদিকটাতেই শুধু চা বাগান। এখানে একটা সেলফি জোন রয়েছে, আর দাঁড়িয়ে আছে এখন পার্কিংয়ে, বেশ ফাঁকা জায়গা। আর একটু এগোলেই আমরা ভিউটা পাবো। চলুন আপনাদের সাথে শেয়ার। ভিউ পয়েন্টের এখানে চলে এসেছি, শুরু হয়েছে বৃষ্টি। ভিউ পয়েন্টে এখানে আসা মাত্রই বৃষ্টি শুরু হয়েছে। আর এখান থেকে দেখুন মূর্তি রিভারের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে উপর থেকে মূর্তি নদীটাকে দেখতে। চারিদিকে গ্রিন ভিউ, তার মধ্যে এই যে পাহাড়ি নদী, মূর্তি নদী। আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না কারণ বৃষ্টি শুরু হয়েছে, এখন আবার গাড়িতে ফিরতে হবে। আমরা চলে এসেছি এখন রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড আসার জন্য কোনো রকম টিকিট নেই, তবে পাহাড়ের একটু উঁচুতে উঠতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বেশ সুন্দর এই পুরো জায়গাটা, প্রচুর লোক রয়েছে কারণ জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। আর এটা হলো একটা নদীর ভিউ, পাহাড়ি নদী যেটা হয় আর কি। পুরো জায়গাটাই খুব সুন্দর। আর এইদিকে একটা দেখুন ব্রিজ রয়েছে, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে আসলো। এখানে অনেক লোক রয়েছে। আজকে আমাদের লাস্ট স্পট হলো মূর্তি রিভার ভিউ পয়েন্ট। মূর্তি নদীর একদম পাশে দাঁড়িয়ে আছি। এখানে রয়েছে আই লাভ মূর্তির একটি সেলফি পয়েন্ট, আর রাস্তার দুধারে রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর আজকে কিন্তু এখানে প্রচুর ভিড়। আর এটা কিন্তু আজকে আমাদের লাস্ট স্পট। এখন নদীতে কিন্তু বেশ জল আছে, আর এখন যা জল দেখছেন, বর্ষাকালে কিন্তু এই জল আরও দ্বিগুণ হয়। নদীর ওই পাশে কিন্তু আছে গরুমারা অভয়ারণ্য। হ্যাঁ, ওই যে ফরেস্টটা দেখছেন ওটাই কিন্তু গরুমারা ফরেস্ট। বন্য জীবজন্তু এই
যে নদীর পাড়টাতে দেখছেন এখানে চলেও আসতে পারে। লাটাগুড়িতে আমাদের বুকিং করা রিসর্টের নাম হলো গ্রিন টি রিসর্ট, আর এই রিসর্টটি হলো বাতাবাড়ি টি এস্টেটের একদম পাশে। এই হলো রিসর্টের গেট, আর গেটের ঠিক পাশেই এই দেখুন রিসর্টের একদম পাশেই রয়েছে টি গার্ডেন। রিসর্টে এখন রিসেপশনে চলে এসেছি। রিসেপশনে এসেই এখন এন্ট্রির কাজটা মিটিয়ে নিতে হবে। পার হেড আইডি প্রুফ লাগবে, আমরা আইডি প্রুফ দিয়ে রুমের জন্য এন্ট্রিটা করে নিচ্ছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম ফিশ থালি, তবে থালিতে কিন্তু অনেক কিছু ছিল। এই দেখুন রাইস দিয়েছে, এখানে ভেজ ডাল রয়েছে, আলু পটলের একটা তরকারি দিয়েছে, এটা ডাটা আলুর একটা তরকারি, আলু ভাজা রয়েছে, এই যে মাছের কারি, এই যে সঙ্গে রয়েছে চাটনি। লাঞ্চ শেষ করেই আমরা রুমে ফিরলাম। আমাদের রুমটা দেখুন বেশ সুন্দর আর বেশ স্পেসিয়াস ছিল। রুমের মধ্যে কিং সাইজ একটা বেড ছিল, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে, সঙ্গে এসি আর ফ্যানও ছিল। আর এদিকে এলইডি টিভি, ওয়ার্ড্রপ, মিরর এগুলো সবই ছিল। তার সাথে রুমের সঙ্গে একটা বড় উইন্ডোও ছিল, আর রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও ছিল। ওয়াশরুমটাও বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রুমের সঙ্গে ছিল অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়ালেই পুরো রিসর্টের ভিউটা পাওয়া যায়, মানে রিসর্টের ভেতরে যে সুন্দর গার্ডেন আছে সেই গার্ডেনটিকে দেখা যায়। এরপর সন্ধ্যে 6:30 নাগাদ আমাদের সন্ধ্যে স্ন্যাক্স দেওয়া হলো। স্ন্যাক্সে ছিল চা, চিকেন পকোড়া আর ছিল সুইটকর্ন ফ্রাই। ঘড়িতে বাজে এখন রাত 10:45, চলে এসেছি ডিনার সারতে, ডাইনিংয়ে চলে এসেছি ডিনার করতে। ডিনারে যা যা খাবো সবটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। চলে এসেছে ডিনার আমার সামনে, এখানে দেখুন ফ্রায়েড রাইস দিয়েছে, আবার রুটিও আছে, এই যে মটর পনির রয়েছে, এদিকে বেগুনি রয়েছে দেখুন 2টো, চিকেন কষা রয়েছে, আর এদিকে দেখুন মিষ্টিও রয়েছে, আর সঙ্গে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার আমরা ফিরেও যাব, কারণ আজকের যে স্টেটা ছিল এটা আমাদের মাত্র একদিনের স্টে ছিল। আর আজকে সকালবেলা ওঠা মাত্রই একেবারেই ওয়েদার অন্যরকম, মানে ঝকঝকে রোদ, তার সাথে আকাশে একদম মেঘ নেই। কালকে যে সারাদিন বৃষ্টি হয়েছে কে বলবে। আর এখন যাচ্ছি ডাইনিংয়ে ব্রেকফাস্টের জন্য। চলুন এখন ডাইনিংয়ে যাওয়া যাক, ব্রেকফাস্টে কী কী থাকছে শেয়ার করব। এদিকে ব্রেড বাটার রয়েছে, ফ্রুট দিয়েছে, এই যে কলা, আর এখানে তরমুজ রয়েছে, সঙ্গে রয়েছে মিষ্টি, এই যে, আর এদিকে রয়েছে ব্ল্যাক পেপার, আর এদিকে রয়েছে জ্যাম, আর ডিম দিয়েছিল। ডিমটা আমি খাই না বলে আর কি ওনাদেরকে তুলে দিলাম। আর এর সাথে কিন্তু সঙ্গে পুরি সবজিও দেওয়া হয়েছিল। এগুলো সব কিছুই ব্রেকফাস্টে থাকে, মানে ব্রেকফাস্টে অনেক কিছু থাকে। এখন আপনারা যেগুলো খাবেন না সেগুলো ওনাদেরকে তুলে দিতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। যেমন আমরা পুরি সবজিটা খাবো না বলে ওনাদেরকে তুলে দিয়েছি। চলুন খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। এবারে বলি এই ট্রিপে আমাদের কত টাকা কি খরচ পড়লো। ডুয়ার্সে 3 রাত 4 দিনের এই ট্রিপে থাকা, খাওয়া, ঘোরা আর স্টেশনে পিক আপ ড্রপ এই সব কিছু নিয়ে আমাদের দুজনের প্যাকেজ ফেয়ার পড়েছে 21,500 টাকা। আপনারা এই 3 রাত 4 দিনের ট্রিপটি 4 জনে, 6 জনে অথবা 8 জনের একটি গ্রুপ মিলেও করতে পারেন। আমি প্যাকেজ ফেয়ারগুলো স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। এছাড়াও আপনারা ডুয়ার্সের ট্রিপ 2 রাত 3 দিনে বা 4 রাত 5 দিনেও সারতে পারেন। সেক্ষেত্রে প্যাকেজ ফেয়ার একটু কম বা বেশি হতে পারে। এই পুরো ট্রিপটাই আমরা করলাম ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, আর এই নাম্বারটা থাকছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ব্যাগপত্র গোছানো একদম রেডি, ব্যাগগুলো এখন আমরা গাড়িতে তুলবো। আমাদের ট্রেন রয়েছে এনজিপি থেকে আর কি, এখান থেকে এনজিপির ডিস্টেন্স যদিও বেশি না। যাই হোক, এই ভিডিওটা এখানে স্টপ করতে হবে, আর আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।